গুড মর্নিং ক্লাস। তোমাদের টুয়েলভের যে ক্লাস শুরু হবে তা অনলাইনেই হচ্ছে, কারণ করোনার জন্য তোমরা জানো যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যার জন্য বাড়িতে বসেই তোমাদের অনলাইন ক্লাস করতে হবে। তো এই অনলাইন ক্লাস করার আগে কিছু বলি। খাতা কলম নিয়ে তোমরা বসে পড়বে এবং যেগুলি বলবো সেগুলি লিখে লিখে করতে থাকবে। তাহলে দেখবে বই পড়ার থেকে আগেই তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক ফলো করো হয়ে যাবে। তোমাদের এই ক্লাস টুয়েলভের সিলেবাসে তোমাদের খুব সহজ সিলেবাস, তেমন কিছু চাপ না, একটু পড়তে হবে। তোমাদের 5টা ইউনিট আছে, 5টা ইউনিট বায়োলজির। এই 5টা ইউনিটের ফার্স্ট ইউনিট থেকে শুরু করি। এক ধার থেকে শুরু করাটাই সব থেকে ভালো হয়, তাহলে অগোছালো হয় না। কেমন? তোমাদের এই ইউনিট 1-এর টোটাল চ্যাপ্টার হচ্ছে 4টে। কী কী আছে না, আমাদের ইউনিট 1-এ জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, আর আছে মানুষের জনন আর জননগত স্বাস্থ্য। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে জীবের জনন বা রিপ্রোডাকশন। তাহলে আমাদের জানতে হবে যে জীবের জনন কি। না, জনন হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য, যেখানে কি করে জীব এই জনন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য সৃষ্টি করে, আর অপত্য সৃষ্টি করে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখে। আর এই যে অপত্য যার থেকে সৃষ্টি হয় তাকে বলা হয় জনিত্রী জীব। আর যেগুলি অপত্য জীব হয় তাদের এই পদ্ধতি, অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকে বলা হয় জনন। আর এই জননের আমরা কি জানি, আমরা ক্লাস 10-এ জনন পড়েছি। জনন অল্প স্বল্প হলেও আমাদের জানা আছে। এই জনন, তাহলে আরেকবার সংজ্ঞাটা আমরা বলে নিই না, যে জৈবিক পদ্ধতিতে জীব কি করে, জীব জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় এবং নিজেদের বংশগত বৈশিষ্ট্যাবলীকে সঞ্চার করে, সেই পদ্ধতিকে বলা হয় জনন। আর জনন জীববিদ্যার যে শাখায় এই জনন সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কি বলা হয়, তাকে জননগত বিদ্যা বলা হয়। এই জননের গুরুত্ব কি, জননের প্রয়োজনীয়তা কি আমাদের জানতে হবে। এই জনন বা রিপ্রোডাক্টিভ বায়োলজির গুরুত্ব কি, এই রিপ্রোডাক্টিভ বায়োলজি গুরুত্বটা কি না, জননের মাধ্যমে জীব কি করে, জীব তার সংখ্যা বৃদ্ধি করে। প্রথম কথা, সংখ্যা বৃদ্ধি কী করে না, সংখ্যা বৃদ্ধি কী হয় না, একটা প্রজন্ম থেকে অপর প্রজন্মে যখন প্রজাতির সংখ্যা সৃষ্টি করছে তখন অনেকগুলো অপত্য সৃষ্টি করে, যার সাহায্যে সংখ্যা বৃদ্ধি ঘটে। প্রজাতির অস্তিত্ব রক্ষায় কী হয় না, জীব তার নিজের বংশধারাকে টিকিয়ে রাখতে পারে এই জননের সাহায্যেই। আর কি করে, আর হচ্ছে আমাদের বংশগতি পথকে প্রশস্ত করে। বংশগতি মানে কি জানি আমরা না, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বংশগতির বৈশিষ্ট্যগুলি যখন সঞ্চার হয় তাকে আমরা বলি বংশগতি বা হেরিডিটি। আমরা জানি এই হেরিডিটির মাধ্যমে কি করে না, নিজের বৈশিষ্ট্যকে টিকিয়ে রাখে অপত্য প্রজন্মের মাধ্যমে। আর কি হয়, আর হচ্ছে প্রকরণ হয়। প্রকরণটা কি না, আমরা জানি যে একই প্রজাতির জীবের মধ্যে যে সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য থেকেই যায় বৈশিষ্ট্যাবলীর, এই পার্থক্যগুলো কি ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। এই ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশনের সৃষ্টি হয় আমাদের এই জননের মাধ্যমেই। সংকর জীব সৃষ্টি, অর্থাৎ বিশুদ্ধ জীব থেকে কি হয় না, বিশুদ্ধ জীবের সঙ্গে বিশুদ্ধ বৈশিষ্ট্যাবলীর সঙ্গে যখন অন্যান্য বৈশিষ্ট্যের যখন মিশ্রণ ঘটে তখন কি হয়, মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীব তৈরি হয়, বা একে সংকর জীব বলি বা হাইব্রিডাইজেশন বলি। আর কি ঘটে, আর হচ্ছে অভিব্যক্তির সহায়তা হয়, অর্থাৎ যৌনজননের মাধ্যমে যেসব অপত্যগুলো সৃষ্টি হলো সেই অপত্যদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসে। আর এই নতুন বৈশিষ্ট্যের জন্য কি হয় না, প্রজাতির মধ্যে প্রকরণ বা ভেদের সৃষ্টি হয় বললাম। অর্থাৎ একই প্রজাতির জীবের মধ্যে যে চারিত্রিক সূক্ষ্মাতিসূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো দেখা যায় তাদেরকে আমরা ভেদ বা প্রকরণ বলি। আর এর জন্যই অভিব্যক্তির পথকে প্রশস্ত হয়। এরপর আমরা আসবো জীবনকাল। আমরা দেখে নেব বেশ কিছু প্রাণীর যাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই সময়কালকে আমরা জীবনকাল বলে থাকি। এই জীবনকাল বা স্প্যান অফ লাইফ, এটা আমাদের সব থেকে কম হচ্ছে যে প্রাণীটা, সেটা হচ্ছে মে ফ্লাই, এক ধরনের মাছির মতো ছোট্ট প্রাণী যার 1 থেকে 2 দিন বাঁচে। আর সব থেকে বেশি বাঁচে হচ্ছে কচ্ছপ, যে প্রায় 200 বছর থেকে 300 বছর বাঁচতে পারে। আর যে গাছটি সব থেকে বেশি বাঁচে উদ্ভিদের মধ্যে সেটা হচ্ছে রেডউড ট্রি 3000 থেকে 4000 বছর বাঁচে। ঠিক আছে,
এই জীবের যে জীবনকাল তার পর্যায়কে আমরা 4টে ভাগে ভাগ করেছি। কি কি না, কৈশোরকাল, অর্থাৎ এই সময়কালে জননাঙ্গের বিকাশ ঘটে, একে বলা হয় কৈশোরকাল। তারপরে পরিণতি পর্যায়, এই সময় জনন ক্রিয়াগুলো কি করে না সমাপ্ত হয়। পরিণতি পর্যায় অর্থাৎ ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি টাইমে পরে কি হয়, ম্যাচুরিটি টাইমেই তারা ইন্টারসেক্স করে এবং প্রজনন কাজটাকে দ্রুত চালিয়ে যায়। আর তারপরে আসছে বয়ঃপ্রাপ্তি ও বার্ধক্য। এখানে বার্ধক্য বলতে অর্থাৎ অর্থাৎ যখন জীব কি হয়, জীবদের বয়সটা বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার ফলে তার কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যায় বা কমে যায়, তাকে আমরা বার্ধক্য বলি। আর বার্ধক্যের পরে যেটা আসে আমরা সবাই জানি, মৃত্যু। বার্ধক্য দশার ঠিক পরেই জীব মৃত্যুর দিকে ঢলে পড়ে। এরপর আমরা আসবো এই জননের প্রকারভেদ। আমরা সাধারণত ক্লাস 10 অবধি পড়াই দেখেছি যে জনন 2 প্রকার, কি কি, অযৌন জনন আর যৌন জনন। কিন্তু আমরা আরও 2 প্রকার জনন দেখতে পাই, সেটা হচ্ছে অঙ্গজ জনন, যেটা উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, আর হচ্ছে অপুংজনী। তাহলে আমরা এখানে জনন কভাগ ভাগ করবো, সাধারণত আমরা 2 ভাগ জানি, যৌন জনন, অযৌন জনন। আরও 2 প্রকার জনন দেখা যায়, সেটা হচ্ছে অঙ্গজ জনন আর অপুংজনী। এই অযৌন জনন, তাহলে আমরা প্রথম পড়ব অযৌন জনন। অযৌন জনন কি, অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়ায় কি করে না গ্যামেট উৎপাদন ছাড়াই, যখন গ্যামেট উৎপন্ন হবে না তখন কি হবে, দেহকোষটা বিভাজিত হতে পারে, বা রেণু তৈরির মাধ্যমে যখন জনন কাজ সম্পন্ন করবে তখন তাকে আমরা বলবো অযৌন জনন। তাহলে কি বললাম, যে প্রকার জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু তৈরির মাধ্যমে বা দেহকোষ বিভাজিত হয়ে যখন জনন সম্পন্ন করবে বা অপত্য সৃষ্টি করবে তখন তাকে আমরা বলবো অযৌন জনন। এই অযৌন জননকে আবার কি বলা হয়, সোমাটোজেনিক জনন বা ব্লাস্টোজেনিক জননও বলা হয়। কারণ কি হয় না, এই অযৌন জনন প্রক্রিয়ায় ওই যে বললাম দেহকোষ বিভাজিত হয়, অর্থাৎ এই দেহকোষটা কি করে অ্যামাইটোসিস বা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, তাই একে বলা হয় সোমাটোজেনিক। সোমা মানে কি, সোমা মানে হচ্ছে বডি বা দেহ, তাই এক্ষেত্রে থেকে এই দেহকোষের বিভাজনের জন্য আমরা একে সোমাটোজেনিক রিপ্রোডাকশন বা সোমাটোজেনিক জনন বলে থাকি। এই অযৌন জনন কোথায় হয়, অযৌন জনন সাধারণত এককোষী জীব দিয়ে হয়, এককোষী জীব দিয়ে, যেমন অ্যামিবা, প্যারামোসিয়াম, ইউগ্লিনা, তারামাছ, প্লানোরিয়া। এই অযৌন জননের সুবিধা কি না, খুব কম সময়ে, দেখো আমি তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, এগুলো অনেক সময় আসে। দেখো খুব কম সময়ে অসংখ্য অপত্য সৃষ্টি হয় অযৌন জননের মাধ্যমে। আর কি হয়, বেশি সংখ্যক অপত্য হয়। বেশি সংখ্যক অপত্য কীভাবে হয় না, এটাকে এই জন্য বলা হয় ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন। অর্থাৎ এই অপত্য জনন প্রক্রিয়ায় ইউনিপ্যারেন্টাল, ইউনি মানে হচ্ছে এক, অর্থাৎ পিতামাতা অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রয়োজন হয় না। একটা দেহকোষ থেকেই কি হয় না, মাতৃজনু থেকেই বা জনিতৃজনু থেকেই অপত্যজীবীর সৃষ্টি হয়, এই জন্য একে বলা হয় ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন। আর কি হয়, বিশুদ্ধতা বজায় থাকে, অর্থাৎ এক্ষেত্রে অন্যান্য বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না। আর হয় অপত্যগুলি সহজে পরিবেশে মানিয়ে নিতে পারে, অর্থাৎ এরা অভিযোজনে সক্ষম। এই জন্য এদের দেখবে এদের যে সমস্ত নিম্ন শ্রেণীর প্রাণীগুলো ক্ষেত্রেগুলো দেখা যায়, এদের অসংখ্য হয়, অসংখ্য, অর্থাৎ এদের সংখ্যাটা এতটাই বেশি যে এরা যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে। আর এদের অসুবিধাগুলো কি কি না, ইউনিপ্যারেন্টাল হওয়ায়, অর্থাৎ একটা বিপরীত লিঙ্গ থাকার প্রয়োজন হয় না, অর্থাৎ একটা জনিতজীব থেকে সৃষ্টি হওয়ার জন্য এদের ক্ষেত্রে দুটো জননকোষের সংযুক্তির অবকাশ থাকে না, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় না, নতুন বৈশিষ্ট্যের সঞ্চার না ঘটলে এদের মধ্যে কি হবে, মিউটেশন হবে না বা অভিব্যক্তি ঘটবে না। আর হচ্ছে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, অর্থাৎ ভ্যারিয়েশন ঘটে না, কারণ এদের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলির এতে পার্থক্য দেখা যায় না, অর্থাৎ সবগুলো একই রকম ধরনেরই, তাই এখানে অযৌন জননের ক্ষেত্রে প্রকরণ সৃষ্টি হয় না, আর অধিক সংখ্যক অপত্য উৎপন্ন হয়। এবং কারণ আগেই বলেছি এদের একই রকমের যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, আর অসংখ্য অপত্য সৃষ্টি হয়, এদের খাদ্য বাসস্থানের অভাব দেখা যায়, কারণ খাদ্য বাসস্থানের অভাব ঘটলে কী হবে না, প্রাণীরা খাদ্যের অভাবে শেষ হয়ে যাবে। ওই জন্য দেখবে তোমরা নিম্ন শ্রেণীর বেশ কিছু প্রাণীদের এদের অসংখ্য অপত্য সৃষ্টি এবং সেগুলো কিছুদিনের মধ্যে সেগুলো শেষ হয়ে যায়। এরপর আমরা এই যে অযৌন জনন সম্বন্ধে, অযৌন জননের ভাগগুলো সম্বন্ধে পড়ব একটু।
তো অযৌন জননের ভাগগুলো যদি আমরা ছকের সাহায্যে করে নিই তাহলে আমাদের পড়তে সুবিধা হবে, এবং এখান থেকে শুধুমাত্র উদাহরণ দিয়ে প্রশ্ন আসে, খুব একটা বড় প্রশ্ন আসে না। ঠিক আছে, তো অযৌন জননের যে প্রকারভেদ, এই জননকে আমরা ক ভাগে ভাগ করেছি না 7 ভাগে ভাগ করেছি। 7 ভাগে ভাগগুলো কি কি না 7 ভাগে আমাদের যে ভাগগুলো আমরা করেছি, এই ভাগগুলো দেখো লক্ষ্য করো: বিভাজন, কোরকোদ্গম বা বার্ডিং, গেমিউল গঠন, খণ্ডীভবন, পুনরুৎপাদন, আর হচ্ছে রেণু উৎপাদন বা স্পোর ফরমেশন, আর হচ্ছে অ্যাপোমিক্সিস। এটা অনেক বই অ্যাপোমিক্সিসটা ধরেনি, কিন্তু আমরা অ্যাপোমিক্সিসের কথাটাও জেনে থাকবো। অর্থাৎ প্রকার অযৌন জননের ভাগ হলো টোটাল 7 প্রকার। এরপর বিভাজন। বিভাজনটা কি জিনিস না বিভাজন বা ফিশন, এখানে কি হয় না এখানে যে এককোষী জীবগুলো বা বহুকোষী জীবগুলো এরা কি করে না এরা সরাসরি বিভাজিত হয়ে যায়। এই বিভাজন অর্থাৎ ভাগ হয়ে যায়, তার ফলে অপত্য জীব সৃষ্টি হয়। এই মাতৃজীবের 2 বা ততোধিক অপত্য জীব সৃষ্টি করার প্রক্রিয়াকে বলা হয় বিভাজন বা ফিশন। এক্ষেত্রে অপত্য জীবগুলো তার মাতৃজীবের অনুরূপ হয়। এই বিভাজনকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। কি কি না হচ্ছে দ্বিবিভাজন, বহুবিভাজন আর প্লাজমাটমি। এই দ্বিবিভাজন কি? দ্বিবিভাজন হচ্ছে যখন 2টো ভাগে ভাগ হবে, অর্থাৎ এক্ষেত্রে জনিত্রী জনুটা মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 2টো অপত্য সৃষ্টি করবে। 2টি ভাগে ভাগ হবে, দ্বি অপত্য সৃষ্টি হবে। এই প্রক্রিয়াকে আমরা দ্বিবিভাজন বলি। এই দ্বিবিভাজনকে আবার দেখো তোমরা টোটাল 4 হয়েছে। কি? সরল দ্বিবিভাজন দেখা যায় কার? মাত্র দেখা যায় এরপর অনুদৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ অনুদৈর্ঘ্য লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর যখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য বিভাজন। অনুপ্রস্থ বিভাজন এটা কাজে দেখা যায় না প্যারামোসিয়ামের ক্ষেত্রে দেখা যায়, ইউগ্লিনার বলেছিলাম। অনুপ্রস্থটা আমরা এই অনুপ্রস্থ বিভাজনে কি হয় না অনুপ্রস্থ বিভাজনে প্যারামোসিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এখানে ট্রান্সভার্স বাইনারি ফিশন অর্থাৎ আড়াআড়িভাবে দেহটি বিভাজিত হয়। প্রথমে নিউক্লিয়াস ও পরে সাইটোপ্লাজম বিভাজিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অনুপ্রস্থ বিভাজন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে তির্যক দ্বিবিভাজন। তির্যক দ্বিবিভাজন সেরাটিয়ামে দেখা যায়। এখানে বিভাজনটা কি হয় না তির্যকভাবে ঘটে, তির্যকভাবে দুটি খণ্ডে বিভক্ত হয়, তাই একে তির্যক দ্বিবিভাজন বলা হয়। বহুবিভাজন হচ্ছে যখন অনেকগুলি কি হবে না অনেকগুলো মাতৃজীব বিভাজিত হয়ে অপত্য জীব সৃষ্টি করবে। এই প্রক্রিয়ায় অনেকগুলো অপত্য জীব সৃষ্টি হবে, অর্থাৎ বহুলাংশে বিভাজিত হবে, বহুল খণ্ডে বিভাজিত হবে, তখনই তাকে বলবো আমরা কি না বহু বিভাজন বা মাল্টিপল ফিশন। এই মাল্টিপল ফিশন অ্যামিবার ক্ষেত্রে ঘটে বহু বিভাজন, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঘটে, শৈবাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বহু বিভাজন ঘটে। অ্যামিবার ক্ষেত্রে কি হয় না অ্যামিবার ক্ষেত্রে প্রতিকূল পরিবেশে অ্যামিবাগুলো ক্ষণপথগুলোকে গুটিয়ে নেয়, আর এই ক্ষণপথগুলো কি করে না এই ক্ষণপথগুলো দেহের অংশগুলো থেকে কি হয় পৃথক হয়ে যায়, এবং অর্থাৎ এই আবরণ দিয়ে যে আবৃত থাকে এই আবরণ সহ দেহের অংশটি পৃথক হয়। এই পদ্ধতিকে বলা হয় এনসিস্টমেন্ট। আর এই এনসিস্টমেন্ট পদ্ধতির সাহায্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামিবার সৃষ্টি হয়। আর এই এনসিস্টমেন্ট পদ্ধতিতে কী হয় প্রত্যেকটা সিস্ট তার দেহের আবরণ দিয়ে আবৃত করে রাখে। অ্যামিবা এইভাবে বারবার বিভাজিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামিবা সৃষ্টি করে। আর এদের এই সিউডোপোডীয় রেণু বলা হয়, কারণ এরা সিউডোপোড গঠনের মাধ্যমেই এই সিস্ট গঠন করে এবং দেহটাকে আবৃত হয়, অর্থাৎ এনসিস্টমেন্ট পদ্ধতি ঘটায়। আর প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা বহু বিভাজন দেখি। প্লাজমোডিয়ামে কি হয় না সাইজন্ড দশায় প্লাজমোডিয়ামের বহু বিভাজন দেখা যায়। সাইজন্ড দশায় নিউক্লিয়াসটা কি হয় না বারবার বিভাজিত হয়ে অসংখ্য মেরোজয়েট গঠন করে, আর মেরোজয়েটগুলি উৎসিষ্টের মধ্যে বিভাজন গঠন করে স্পোরোজয়েট গঠন করে। আর এই স্পোরোজয়েটগুলো যে প্রক্রিয়ায় বিভাজিত হয় তাকে বলা হয় স্পোরোগনি। আর এই স্পোরোগনিগুলি কী হয় না মাল্টিপল ফিশনের মাধ্যমে বহু বিভাজন ঘটে। এরপরে আমরা আসব প্লাজমাটমি। এক্ষেত্রে কি ঘটে? এক্ষেত্রে বহু নিউক্লিয়াসযুক্ত জনিত্রী প্রাণী বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসযুক্ত অপত্য প্রাণীর সৃষ্টি করে। এটি শুধুমাত্র ওপালিনা এবং পেলোমিক্সা ইত্যাদি আদ্য প্রাণীর বা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখা যায়। এরপর আসবো আমরা কোরকোদ্গম বা বার্ডিং। কোরকোদ্গম কী জিনিস না জনিত্রী দেহ থেকে কোরক বা বার্ড উৎপন্ন হয়ে
বংশ বিস্তার করে। এই পদ্ধতিকে কর্কটগম বা বার্ডিং বলা হয়। যেমন ইস্টের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ইস্টের ক্ষেত্রে আমরা কি দেখব না, ইস্টের ক্ষেত্রে একটা গহ্বরকে ঘিরে নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের পরবর্তী ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন ঘটে এবং দেহের উপরে অংশটা একটা ক্ষুদ্র কোরকের সৃষ্টি হয় এবং এই কোরকটি বৃদ্ধি পেতে পেতে একসময় দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেই অপত্য নিউক্লিয়াসকে ঘিরে কোরকটি যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন একটি অপত্য ইস্টের সৃষ্টি হয়। আর ইস্টের এরকম কোরক গঠনকে তরুলা প্রাণীর মতো দেখায় বলে এই দশাকে তরুলা দশা বলে। তাহলে তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে, তরুলা দশা কাদের দেখা যায় না, ইস্টের ক্ষেত্রে তরুলা দশা দেখা যায়। আর এই পদ্ধতিকে টরুলেশন বলা হয়। হাইড্রার বার্ডিং, হাইড্রায় কি হয় না, হাইড্রায় কোরক দেহের বাইরের দিকে সৃষ্টি হয়। এই রকম বার্ডিংকে বাইরের দিকে সৃষ্টি হয় বলে একে এক্সটার্নাল বা এক্সোজেনাস বলে। এই এক্সোজেনাস বার্ডিংগুলো দেহের পরিধি তল বরাবর থেকে যায় এবং এগুলো মুখছিদ্র এবং কোর্সিকা নিয়ে গঠিত। এই মুখছিদ্র এবং কোর্সিকাগুলি একটা সময় মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং অপত্য আরেকটি হাইড্রার সৃষ্টি করে। এরকম পদ্ধতি স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায়, সাইকন বা স্পঞ্জের ক্ষেত্রে। আর একটা আছে স্টোবালাইজেশন পদ্ধতি। স্টোবালাইজেশন কাদের দেখা যায় না, স্টোবালাইজেশন হচ্ছে অরেলিয়ার দেখা যায়। এইটি লক্ষ্য করো, স্টোবালাইজেশন বারবার বার্ডিংয়ের ফলে অনেকগুলো খণ্ড হয়, অর্থাৎ অসংখ্য বার। আমরা কার ভাগ পড়ছি এগুলো না, কর্কটগম বার্ডিংয়ের ভাগ পড়ছি। বার্ডিংয়ের ক্ষেত্রে এই স্টোবালাইজেশনের ক্ষেত্রে বার্ডিংগুলো অনেকগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত হয়। এই প্রত্যেকটা খণ্ডিত অংশকে স্ট্রোবাইলা বলে। আর এই পদ্ধতিকে স্টোবাইলেশন বলে। এটি দেখা যায় অরেলিয়া লার্ভায় দেখা যায়, ইফাইরা লার্ভায় দেখা যায়। এরপরে আমরা আসবো গেমিউল গঠন। গেমিউল গঠনের ক্ষেত্রে কি হয় না, আমরা জানি মিঠে জলে যে সমস্ত স্পঞ্জ বাস করে, যেমন স্পঞ্জিলা এই মিষ্টি জলের স্পঞ্জ, সাইকন, স্কাইফা, এদের দেহের অভ্যন্তরে অর্থাৎ দেহের ভিতরে কোরক সৃষ্টি হয়। এই কোরকগুলো ভিতরে হয় বলে এদের ইন্টারনাল বার্ডিং বা এন্ডোজেনাস বার্ডিং বলে। এই বার্ড বা কোরকগুলিকে গেমিউল বলা হয়। এই প্রত্যেকটা গেমিউল কতগুলো কোষ নিয়ে গঠিত, যেগুলো ওদের কি করে, যেগুলো ওদের আত্মরক্ষায় কাজ করে। আর এই গেমিউল গঠনের ক্ষেত্রে কি হয় না, ভিতরে আর্কিওসাইট থাকে আর বাইরের দিকে যে ছিদ্রের মাধ্যমে বেরিয়ে আসে তাকে বলা হয় কি, এই আর্কিওসাইটের মাধ্যমে ছিদ্রে বাইরে বেরিয়ে আসে এগুলোকে বলা হয় মাইক্রোপাইল বা ক্ষুদ্র ছিদ্রাংশ মাইক্রোপাইল। এই মাইক্রোপাইলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে এবং এগুলো কি করে না, এগুলো অপত্য সৃষ্টি করে। এটি হচ্ছে গেমিউল গঠনের মাধ্যমে দেখা যায় স্পঞ্জিলা নামক মিষ্টি জলের, সাইকন, স্কাইফার। এরপরে আসবো খণ্ডীভবন। খণ্ডীভবন মানে কি আমরা সবাই জানি, খণ্ডীভবন হচ্ছে দেহাংশ যখন অসংখ্য ছোট ছোট খণ্ডে বিভক্ত হবে তখন তাকে আমরা বলবো, অর্থাৎ খণ্ডে খণ্ডে ভেঙে যাবে এবং সেই খণ্ডগুলো প্রত্যেকটা কি হবে না, অপত্য জীব সৃষ্টি করবে। একে আমরা খণ্ডীভবন বলে। এরকম বেশ কিছু প্রাণী দেখা যায়, যেমন সাগর কুসুম, তারা মাছ, আবার স্পাইরোগাইরা শৈবালে, রাইজোপাসের ক্ষেত্রে, রিক্সিয়ার ক্ষেত্রে, সিলাজিনেল্লার ক্ষেত্রে, প্রবাল অর্থাৎ কোরাল যাকে আমরা বলি তাকে বলি প্রবাল। এই প্রবালের ক্ষেত্রেও দেখা যায়, তারা মাছের ক্ষেত্রে ঘটে। তো কীভাবে ঘটে না, জীবদের কোনো কাটা কি হচ্ছে, জীবদেহের অংশগুলো পাথরের সাহায্যে বা বর্ষার জলে বা কোনো আঘাতপ্রাপ্ত স্থানে, যেমন শৈবালের ক্ষেত্রে কোনো আঘাতপ্রাপ্তভাবে কি হয় না, দেহ অংশগুলো বিচ্ছিন্ন হয়ে যায় বা খণ্ডে পরিণত হয়। এই খণ্ডে পরিণত হলে প্রত্যেকটা খণ্ড থেকে অপত্য জীবের সৃষ্টি হয়। একে বলা হয় খণ্ডীভবন বা ফ্রাগমেন্টেশন। এরপর আসবো পুনরুৎপাদন বা রিজেনারেশন। জীবদেহের কোনো কাটা অংশ কি হয় না, দেহের কোনো কাটা অংশ থেকে যখন একটা পূর্ণাঙ্গ জীবের পুনর্গঠন করার ক্ষমতা থাকে তখন তাকে বলি পুনরুৎপাদন ক্ষমতা। আর এই প্রক্রিয়াকে বলা হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন। এটি ঘটে কাদের না, এই রিজেনারেশন ঘটে প্ল্যানেরিয়া, কেঁচো, হাইড্রা। তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, এটা আবার 12-এ দেখছো। দেখো এই রিজেনারেশনের ক্ষেত্রে কি হয় না, একটা চ্যাপ্টাকিমি বা প্ল্যানোরিয়া তাকে যদি আমরা অসংখ্য খণ্ডে খণ্ডে কেটে ভাগ করি, এই চ্যাপ্টাকিমিটা তার প্রত্যেকটা দেহখণ্ড কি করবে না, প্রত্যেকটা দেহখণ্ড আবার পুনরায় একটা চ্যাপ্টাকিমি তৈরি করবে, অর্থাৎ জীবের পুনর্গঠনের জন্য দায়ী। একেই বলা হয় পুনরুৎপাদন। এরপরে আসবো আমরা রেণু উৎপাদন। রেণু উৎপাদন কি না, বেশ কিছু এককোষী পাতলা প্রাচীর বিশিষ্ট
উদ্ভিদ আছে, যে উদ্ভিদগুলো কি করে না রেণু গঠনের মাধ্যমে তাদের একটা থলি গঠন হয়, তাকে আমরা রেণু থলি বলি বা স্পোরেঞ্জিয়াম বলি, এর মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে, একে আমরা বলি রেণু উৎপাদন। এই রেণু উৎপাদন অনুসারে আমরা জীবকে 5 ভাগে ভাগ করা হয়েছে রেণু উৎপাদনে: জুস্পোর বা চলরেণু, কনিডিয়া, ক্লামাইডোস্পোর, ওইডিয়া আর হচ্ছে স্পোরাঞ্জিও রেণু। জুস্পোর বা চলরেণু, জুস্পোরের ক্ষেত্রে কি ঘটে মানে সঞ্চরণশীল, অর্থাৎ যারা সঞ্চারণ করতে পারে, মুভমেন্টেবল, সেই সমস্ত ফ্লাজেলাযুক্ত রেণু, এদেরকে আমরা জুস্পোরাঞ্জিয়াম বলি। জুস্পোরাঞ্জিয়াম যেমন ক্লামাইডোমোনাস, ফাইটোপথেরা, এরা কি করতে পারে না ক্লামাইডোমোনাস, ফাইটোপথেরা, এরা এগুলো সঞ্চরণশীল রেণু, এদের জুস্পোর বলে। এই রেণুগুলো নগ্ন প্রকৃতির, এদের প্রাচীর থাকে না, এরা জননে অংশগ্রহণ করে। কনিডিয়া, কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়ামে দেখা যায়, সেই পেনিসিলিয়ামের কথা মনে আছে, পেনিসিলিয়াম নোটেটাম, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম একটা ছত্রাক সেক্ষেত্রে আবিষ্কার করেছিল অ্যান্টিবায়োটিক, পেনিসিলিয়াম গাছ, পেনিসিলিয়াম ছত্রাক থেকে সেই পেনিসিলিয়াম, তার কি দেখা যায় না কনিডিয়া, যে এখানে কনিডিয়া গঠিত হয়, এদের অনুসূত্র আকারে কনিডিয়া গঠিত হয়, যে শাখায় কনিডিয়া গঠিত হয় তাকে বলা হয় কনিডিওফোর। আর এই কনিডিওফোরের সাহায্যেই কী করে রেণুগুলো ছড়িয়ে পড়ে, বাতাসের সাহায্যে বিস্তার লাভ করে, তার ফলে প্রজনন কাজে অংশগ্রহণ করে। এরপরে আসবো আমরা ক্লামাইডোস্পোর। ক্লামাইডোস্পোর কথাটা শুনে আমরা কি বুঝতে পারছি না ক্লামাইডো রেণু, স্পোর কথার অর্থ রেণু, অর্থাৎ কিছু কিছু আছে যেমন রাইজোপাস, অ্যাগারিকাস, এই সমস্ত ছত্রাক কী করে না রেণু সৃষ্টি করে। এরা হাইফা বা অনুসূত্র কোষ থেকে এই রেণুগুলো উৎপন্ন হয়, পুরু প্রাচীর বিশিষ্ট রেণুগুলো থাকে এবং সেগুলো কি হয় না সেগুলো কি হয় না এই এই দেহে অনুসূত্র আকারে রেণুগুলো অবস্থান করে থলির মতো করে, এবং এগুলো ফেটে গিয়ে বা এর মধ্যে যে রেণুগুলো থাকে প্রতিকূল পরিবেশ পেলে এগুলো ছড়িয়ে পড়ে এবং এদের রাইজোপাস, অ্যাগারিকাসে এই ধরনের জনন দেখা যায়। ওইডিয়া, কিছু ছত্রাক আছে যে ছত্রাকগুলো অনুসূত্রগুলো ছোট ছোট খণ্ডক নিয়ে গঠিত, যাদের ওইডিয়া বলে। এই ওইডিয়া যেমন হচ্ছে অ্যাগারিকাস, এই অ্যাগারিকাসের ক্ষেত্রে আমরা যেমন ক্লামাইডোস্পোরও দেখলাম, অ্যাগারিকাস আবার ওইডিয়াও করে। ট্রাইকোস্পোরন, কপ্রিনাস, এদের ক্ষেত্রেও আমরা ওইডিয়ার মাধ্যমে এরা কী করে না রেণু উৎপাদন করে। ওইডিয়া না এদের কি হয় না এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সমস্ত জলে অতিরিক্ত সুগার আছে, আর কি আছে, আর আছে লবণ আছে, সল্টি অ্যান্ড সুগার, উইথ সুগার, যে সমস্ত জলে, সেই জলে এই সমস্ত রেণুযুক্ত উদ্ভিদের সৃষ্টি হয়। এই রেণুগুলো ওইডিয়ার সাহায্যে এরা অনুসূত্র বা হাইফা সৃষ্টি করে এবং এর সাহায্যে এরা অপত্য বা জননে অংশগ্রহণ করে, অপত্য সৃষ্টি করে। এরপর আসবো স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর আর রাইজোপাসের ক্ষেত্রে দেখা যায়। শুধু উদাহরণগুলো একটু জেনে রাখবে ভালো করে, আর লিখে লিখে করবে, তাহলেই হবে। এক্ষেত্রে ছত্রাকের রেণুস্থলিতে কিছু রেণু সৃষ্টি হয়, এই রেণুগুলোকে স্পোরাঞ্জিও থলি বলে, স্পোরাঞ্জিও ব্যাগ। এই স্পোরাঞ্জিও ব্যাগের মধ্যে স্পোরাঞ্জিও রেণু অবস্থান করে বা স্পোরাঞ্জিও স্পোর অবস্থান করে। এই রেণুস্থলীগুলো বা ব্যাগগুলো ফেটে গেলে বা বিদারণ ঘটলে এই রেণুগুলো ছড়িয়ে পড়ে এবং জননে অংশগ্রহণ করে। এরপরে আসবো আমরা অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস কী জিনিস না মিশেক, মিওসিস বা নিষেক ছাড়াই উদ্ভিদের ক্ষেত্রে যদি অযৌন জনন সম্পন্ন হয় তাকে বলবো অ্যাপোমিক্সিস। এটাও এক ধরনের উদ্ভিদের অঙ্গজ জননেরই একটা অংশ আমরা বলতে পারি, কারণ এখানে উদ্ভিদের অঙ্গজ জননে যেমন মিওসিস বা নিষেক কোনোটাই ঘটে না, অর্থাৎ অঙ্গজের মাধ্যমে দেহ বংশ বিস্তার ঘটে, ঠিক তেমনই হওয়ায় একে আমরা অঙ্গজ বংশ বিস্তারও বলে অনেক সময় বলে থাকি। আবার অনেক বইয়েতে তোমাদের এই অ্যাপোমিক্সিসের কথা ধরা হয়েছে, সেটি অযৌন জননের ক্ষেত্রে ফেলা হয়েছে। এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আমরা যৌন জনন, অঙ্গজ জনন আর অপুংজনী এই 3 প্রকার ভাগ পড়ব। সবাইকে ধন্যবাদ ক্লাসটি মন দিয়ে শোনার জন্য। সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতেই থাকবে।